মানিক বন্দ্যোপাধ্যায়। নামটা শুনলেই হঠাৎ করে মনে ভেসে ওঠে নদীমাতৃক পল্লী বাংলার গন্ধ, যার অমোঘ টানে মন হারিয়ে যায় শহরের কোলাহল ছেড়ে গ্রাম বাংলার শান্ত সরল জীবনের দিকে। চেনা অচেনা মায়া, সরলা, অমলা বা কাদম্বিনীর অলিখিত দৈনন্দিন জীবনের টানে। সেই জগতে অভাবের মধ্যেও থাকে ভালোবাসা, আর অভিমানেই লুকিয়ে থাকে সম্পর্কের আসল গভীরতা, যেখানে কেউ নিখাদ ভালো নয়, কেউ আবার পুরোপুরি খারাপও নয়। মানুষ যেমন হয় ঠিক তেমনই। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। আজ আপনাদের জন্য রইল কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কলমে এক অনবদ্য গল্প, সংঘাত। শুনতে থাকুন। বিন্দের মা তার খড়ের ঘরের সামনের সরু বারান্দাটুকুর ঘেরা দিকে তাদের আশ্রয় দিয়েছিল। ঘরে ঢুকবার দরজা বারান্দার মাঝামাঝি, তার এদিকের অংশটা ঘেরা, ওদিকেরটা ফাঁকা। চালাটা বারান্দার উপর নেমে এসেছে। কোমর বাঁকিয়ে নিচু হয়ে বারান্দায় উঠতে হয়। 3 হাত চওড়া ও হাত 5 লম্বা হবে ঘেরা অংশটুকু বারান্দার। তার ভাড়া 2 টাকা। বাচ্চাটাকে ধরে তারা 3টি মোটে প্রাণী। তাদের নড়তে চড়তেও কষ্ট হয়। বিন্দের মা তাদের আশ্রয় দিয়ে বলেছিল, এখন এমনি থাকো, কাজকর্ম কিছু জুটিয়ে নাও, তারপর 2 টাকা ভাড়া দিও। মাসে 2 টাকার বেশি চাইব না আমি। গাছতলা ছাড়া গতি ছিল না তখন তাদের। কত ভালো লেগেছিল বিন্দের মার কথাগুলি। 2 বাড়িতে বিন্দের মা শৈলর কাজ জুটিয়ে দিয়েছে। কত ভালো মানুষ মনে হয়েছে তাকে। মাসকাবারে বেতন পেয়ে আজ এই আধার ঘুপচিটুকুর জন্য 2 টাকা দিতে গাটা কিন্তু চড়চড় করে শৈলর। ছেলে কোলে 2 বাড়িতে খেটে কত কষ্টে রোজগার করা এই টাকা। জীবনে নিজে খেটে প্রথম রোজগার। মাখনের এখনো কাজ জোটেনি। এই সামান্য টাকা থেকে ঘর ভাড়া দিলে তারা খাবে কি? শৈল বলে, মানুষটা একটা কাম জুটাইয়া নিক, তারপর থেইকা ভাড়া নিও। কয়টা টাকা পাইছি, ভাড়া দিলে খাবো কি? বিন্দের মা গালে হাত দিয়ে বলে, কাজ না জুটিয়ে দিলে ও টাকাও পেতি, 2 টাকা ভাড়া দেবে, তার আবার বায়না কত? চাষির মেয়ে শৈল ফোঁস করে ওঠে, বায়না কিসের? ভাড়া দিমু না কইছি? দিমু, সব টাকা মিটাইয়া দিমু। মাইনে এনে মাখনের হাতে তুলে দিতে হয়েছে শৈলকে। সে স্বামী, তারও মালিক, আর তার রোজগারেরও মালিক। টাকা হাতে নিয়ে গুনে দেখে চোখ পাকিয়ে মাখন বলেছিল, টাকা লুকাইছস? বড় দালানে 12 টাকা না? বাইর কর 3 টাকা। মরণ আমার, কবে কামে লাগছি খেয়াল আছে? তা বটে, ও বাড়িতে পুরো মাসের মাইনেটা শৈলর পাওয়ার কথা নয়। মাখন 2 1 টাকার নোট ছুঁড়ে দেয় বিন্দের মার দিকে। নোট 2 ফরফর করে ওড়ে মাটিতে পড়ে। কুড়িয়ে নিয়ে চোখ পাকিয়ে তাদের দিকে তাকায় বিন্দের মা। বলে, পেট ভরে খেতে জোটে না, দয়া করে থাকতে দিয়েছি, তেজ কত। তবু যদি মিন্সের নিজের রোজগারের হতো, বউয়ের ঝিগিরির টাকায় ঘরে বসে না খেত,
চাল ঝাড়ার বাড়তি কাজ করে শৈল কিছু খুদ এনেছে। মাখন বলে, খুদ ধুইয়া দে, এক সের চাল আর কিছু মাংস নিয়ে আসি, কতকাল মাছ খাই না। তালা পাথারি খরচ কইর না, কাইল পরশু ওই ঘরের বেতন পাবি না। সারাডা মাস চালান লাগবো না। মাখন নির্বিচারে হেসে বলে, তুই ভাবছস কি আমি কাম করুম না? খাইটা খামু, ডর কিসের? শৈলর একখানা শাড়ি দুখণ্ড করে সে লুঙ্গির মতো পরে, কাঁধে ময়লা দুর্গন্ধ গামছা। শৈলর মোটে একখানি কাপড়ই সম্বল। সারাদিন পরে লোকের বাড়ি কাজ করে, রাঁধে বাড়ে, সবই করে। মাটির একটা হাঁড়ি আর ছোট একটি কড়াই ছাড়া বাসনপত্র কিছুই নেই, একটা উনান পর্যন্ত নেই। কাজ সেরে এসে বিন্দের মার রান্না শেষ হলে তার উনানে ভাত বা খুদ সিদ্ধ করে নিতে হয়। কিছু কয়লা ধার হয়েছে। আর কিছু হোক বা না হোক, চলনসই একটা ঘর, দুটো বাসন আর নিজেদের একটা উনান, পেটের চিন্তাই সবার উপরে উঠে আছে। পূজার সময় দু বাড়ি থেকে সে দুখানা শাড়ি পাবে। সে পর্যন্ত নয় এইভাবেই চালিয়ে যাবে কোনো মতে। কিন্তু কি দুরন্ত, কি ভয়ানক এই পেটের খিদে! বিন্দের মা এত কটি ভাত খায় ভাজা ব্যঞ্জন দিয়ে, আর হাঁ করে শহরে নবাগতদের দুটি কাঁচা লঙ্কা দিয়ে এক কাঁড়ি ভাত কুঁতকুঁত করে গিলে ফেলার কসরত চেয়ে দেখে। রেশনের চাল আনে, 2 দিনে 3বার 4বার করে খেয়ে শেষ করে দেয়। আটা কোনখান দিয়ে কিভাবে শেষ হয়ে যায় টের পাওয়া যায় না। তারপর চলে এবেলা আধপেটা, ওবেলা সিকি পেটা, আর সেবেলা উপোস। চাল ধার করার চেষ্টা এবং শৈলর বাড়িতে কাজ করে আনা খুদটুকু চালটুকু দিয়ে কোনো রকমে দিন কাটানো। বিন্দের মা অন্যদের কাছে বলে, ছি ছি, রাম রাম, মা গো মা, এমন পেটুক, এমন বেহিসেবি, আর কি নোংরা বাবা! একটাই কাপড়কে ঘাট করেও পরবে, ছাড়বে কি? থাকলে তো ছাড়বে, সম্বল তো ওই পরনের কাপড়টুকুই। হাড্ডিসার পেট মোটা 5 বছরের বাচ্চাটা মাকে ছাড়া থাকতে পারে না। ওকে ছাড়া এক দণ্ডে জগৎ অন্ধকার হয়ে আসে শৈলর। ওকে নিয়ে কাজে যেতে হয়, ঘর ধোয়া, বাসন মাজা, উঠান নিকানো, সব কাজ করতে করতে সর্বদা ওকে সামলাতে হয়। খাওয়া দাওয়ার সময় দূরে দাঁড়িয়ে নজর দিলে, ঘরে গেলে বাড়ির মানুষ বিরক্ত হয়, গজগজ করে, কড়া সুরে বলে, ওকে রেখে আসতে পারো না? বড় নোংরা বাচ্চা তোমার ছেলে, গায়ে প্যাঁচড়া, কানে ঘা, ছেলেপিলের না ছোঁয়াচ লাগে। মাখনের কাজ নেই, কিন্তু বাচ্চাটাকে রাখতে সে রাজি নয়। বলে, তোর পলারে নিয়া থাকুম, কামের খোঁজে যামু না। বাড়ি ফিরে শৈল দেখে সে চিত হয়ে কাঁথায় শুয়ে আছে। শোনে বাড়ির বাইরেও সে যায়নি একবারও। ঝগড়া করলে মাখন মুখ খিঁচিয়ে বলে, হ বুঝছি সব, তোর মতলব খারাপ। কেন পোলারে নিয়া কেউ কাম করে না? সুবিধা হয় না বুঝি? বিন্দের মা সব কথা কান পেতে শোনে। অনেক কটু কথা শৈল বলে, কিন্তু মাখন যে বসে বসে তার রোজগার খাচ্ছে সেটা একবার একটু ইঙ্গিতেও উল্লেখ করে না। মাখন বলে, বিন্দের মাই তাকে বলে দিয়েছে খোকাকে তার সঙ্গে দিয়ে কাজে পাঠাতে।
একলা তাকে কাজে যেতে বারণ করেছে। বিন্দের মা সামনে এসে বলে, ও কথা তোকে কখন বললাম রে মুখ পোড়া? ভালো চাইলে উনি মন্দ বোঝেন। আমি বললাম মায়ের ছেলে মায়ের সাথে থাকবে, কাজেই যাক বা চুলোতেই যাক। ঘরের পুরুষ মানুষ কি ছেলে আগলে ঘরে বসে থাকলে চলে? কাজ খুঁজতে মন নেই, মোর নামে উল্টো গাইছেন। মাখন চোখ পাকিয়ে তাকিয়ে থাকে। বিন্দের মা খনখনিয়ে বলে, চোখ রাঙাচ্ছে। আরে আমার বেটা ছেলে বউয়ের রোজগারে বসে খায়, লজ্জাও নেই। শৈল যে খোঁচাটা কখনো দেয় না, মাখনকে সেই খোঁচা দিয়ে বিন্দের মা যেন স্বস্তি পায়। মাখন ফিরে আসে চাল নিয়ে, তরকারি নিয়ে, শিশি ভরা তেল নিয়ে, 1.5 পো গলদা চিংড়ি নিয়ে। ক্ষণিকের জন্য লোভাতুর দৃষ্টিতে চেয়ে শৈল চাঙ্গা হয়ে ওঠে। তারপর বিরস মুখে ছেলেটাকে কোল থেকে নামিয়ে দিয়ে বলে, কয় টাকার সওদা করেছ? তা দিয়া তোর কাম কি? বিন্দের মা একবার উঁকি দিতে এসে গালে হাত দিয়ে ফিরে যায়। তার রান্না শেষ হলে তোলা উনানটি বারান্দায় এনে 2টি কয়লা দিয়ে গোমড়া মুখে শৈল নিজের রান্না শুরু করে। এতটুকু উৎসাহ আছে বলে তার মনে হয় না। আমি যদি আজ ভাত খাইছি তবে কি কইলাম? মাখন সজোরে নিজের উরুতে চাপড় মারে। শৈল মাছ ভাজতে ভাজতে মুখ ফিরিয়ে একগাল হেসে বলে, না খাইলা, আমি একাই খাইয়া শেষ করুম। খোকা আর আমি কতকাল পরে আইজ ইচা মাছ খামো। সুতরাং রান্না শেষ হলে মাখন গোগ্রাসে 1 থালা ভাত খায়, ঝিঙা কুমড়ার তরকারি আর গলদা চিংড়ির ঝোল দিয়ে। মোড়ে বিন্দের মনোহারি, মুদিখানা, পান, বিড়ি, সিগারেট বেচার মিশ্রিত দোকান থেকে 14 আনা সের দরে কেনা 1.5 সের চাল। চাল বেশ ভালো। শৈল অর্ধেক চালের ভাত রেঁধেছিল। তবু মাখন আর ছেলেকে খাইয়ে তার পেট মনের মতো ভরল না। শৈল একরকম চাইতে না চাইতে 2 বাড়িতে ঠিকে ঝির কাজ পেয়ে গেছে। বাচ্চাটা না থাকলে এবং ইচ্ছা করলে আরও 1 বাড়িতে কাজ সে জোটাতে পারে অল্প চেষ্টাতেই। অনেক ঝি 3 বাড়িতে ঠিকে কাজ করে। দেখা যায় মাখনের কাজ জোটানোটা অত সহজ নয়। কোন কাজ জুটিয়ে নেবে তাই তার ঠিক নেই। চাষা মানুষ চাষ করা ছাড়া আর কোনো কাজই জানে না। চাষির মেয়ে, চাষির বউ বলেই শৈল ঘরকন্যার কাজে পাকা। বাসন মাজা, মশলা বাটা, নিকানো, পোছানো, উনান সাজানো, কয়লা ভাঙার মতো দৈনন্দিন সাধারণ সাংসারিক কাজে তো বটেই, ভদ্রঘরের অধিকাংশ মেয়ে বউ যে কাজ একেবারেই জানে না, অথচ আজ রেশনের ধুলো কাঁকড় মেশানো চাল আর গমকে যে কাজ না জানলে খাওয়ার যোগ্য করা যায় না, যেমন কুলো দিয়ে ঝেড়ে নেওয়া, সে কাজেও শৈল সমান পারদর্শী। শৈল 2 বাড়িতে নিয়মিত বাসন মাজা টাজার কাজ করে। 4-5 বাড়ির গিন্নিরা তাকে ডাকিয়ে তার সুবিধা আর অবসর অনুসারে তাকে দিয়ে কুলো চালিয়ে, কয়লার গুঁড়ো, গোবর আর মাটি মেশানো গুল তৈরি করিয়ে চাল, ডাল বা নগদ পয়সা মজুরি দেন। কেউ কেউ বলে কাজটা করে দিয়ে এবেলা খাবি এখানে, অর্থাৎ একবেলা খাওয়াটাই মজুরি। বড় খিদে শৈলর। মাছ, ডাল, ভাজা, তরকারি ইত্যাদি সব আশা করে সে মহোৎসাহে কাজ করে যায়। বাবুরা ভালো মন্দ কত রকম খায়। খেতে বসে সে টের পায়
বাবুদেরও খাওয়া দাওয়ার বড় দুর্দশা। যাই হোক, ভালো জিনিস না পাক, খানিকটা ডাল আর খানিকটা তরকারি দিয়ে সপুত্র পেট ভরানোর মতো ভাত তো সে পায়। খিদে কি অত বাচ বিচার, পছন্দ অপছন্দ জানে না মানে? নুন কাঁচা লঙ্কা দিয়ে পেট ভরা ভাত পেলেই সে বর্তে যায়। ঝঞ্ঝাট বাঁধায় শুধু মাখন। তেড়ে এসে বলে, এত দেরি কেন? কোন কাম কইরা আইলি তুই যে এত দেরি হইল? কি বা কথা কও, ঘরের মনি বেড়ে খাওয়াইয়া তবে আমারে দিচ্ছে না। দুপুরে বিন্দের মা শৈলকে ডাকে, বলে, আয় রে হাড় হাওয়াতে বোকা মেয়ে, চুল বেঁধে দি। খেটে মরবি বলে চুলটাও বাঁধবি নে। কি কুক্ষণে যে তোকে দেখে মোর মায়া হয়েছিল কে জানে। কামে যামু না? আরে যাবি যাবি, সাত তাড়াতাড়ি কাজে যেতে অত তড়বড়াস কেন? দেরি টেরি করে যাবি মাঝে মাঝে। আরে মন দিয়ে টাইম মতো যত খাটবি তত পেয়ে বসবে যে, এটা বুঝিস নে? না খাটিয়ে কেউ তোকে একটা বাড়তি পয়সা দেবে না। বাসি ভাত নর্দমায় ফেলে দেবে, তবু তোকে দেবে না। দিয়েছে কেউ? কেন দিব না? দয়া মায়া নাই মাইন্সের? 3 তালা বাড়ির মাঝের তালায় উনি ওই ফর্সা সুন্দরীটা, হ্যাঁ, উনি আমারে ডাইকা নিয়া আলাপ করেন। কোনো কাম করান না, গা হাত পা টিপা দি, ঘামাচি মারি, উঁচা পেটটারে ধইলা মইলা দি। বিন্দের মা মুচকে মুচকে হাসে, বলে, না লো ছুরি, ফর্সা সুন্দরী বউটা তোকে মোটেই খাটায় না। 8 ঘন্টা 1 ঘন্টা ধরে তোকে গা টেপায়, পা টেপায়, এগুলোকে খাটনি তো বলে। তারপর ভালোবেসে গলার হাতটি খুলে তোর গলায় পরিয়ে দেয়। দেয় তো? তা না দিক, শৈলর ছেলেকে 2-1টা লজেন্স চকলেট তো দেয়। শৈলকে 2-4 আনা পয়সা দেয়। ভরসা তো দেয় সে রাত দিন খাওয়া পড়ার চাকরি নিয়ে থাকতে চাইলেই শৈলকে সে রাখবে। কিন্তু উপায় কি? মাখনের জন্য তো সেটা হবার নয়। মা গো মা, আর পারি নে তোর সাথে। শৈলর জট বাঁধা রুক্ষ চুল নিয়ে নাড়াচাড়া করতে করতে বিন্দের মা মেয়ে বউরা রোগে দুর্ভিক্ষে মারা যাওয়ার খবর পেয়ে উতলা হওয়ার মতো ব্যাকুলভাবে বলে, গাঁ থেকে তোরা এমন হাবাগোবা এসেছিস, মায়েরই বিশ্বাস হয় না। মেয়ে লোক এমনই গরু ছাগলের মতো বোকা হয়। তোর রোজগারে খাচ্ছে মানুষটা, উঠতে বসতে তোকেই লাথি গুঁতো মারছে, তবু তুই আটা সেটার মতো লটকে রয়েছিস ওটার সাথে। শৈল মাথা সরিয়ে নেয়, বলে, জট ছাড়াইয়া কাম নাই, বড় লাগে। চুল রাঁধু মনে সুদিন আইলে। হার আসছে তোর সুদিন, যা বোকা তুই। সব হাতে দিস কেন? টাকা পয়সা কিছু লুকিয়ে রাখতে পারিস না? কেন লুকামু? টের পাইলে মাইরা ফেলাইব। বাহ, তুই করবি রোজগার আর তোকেই মেরে ফেলবে। থাকিস কেন অমন লোকের সাথে? রাম রাম, অমন কথা কইও না, তেমন মানুষ না আমি। মাখন বেশ খানিকটা বেহিসাবি, বেপরোয়া এবং রগচটা মানুষ, সেই সঙ্গে স্বার্থপর। এ সমস্তই সহ্য হতো শৈলর, কিন্তু দিন দিন অসহ্য হয়ে উঠছে তার এই সন্দেহ করা রোগটাকে। যুক্তি তর্ক কিছুই সে বোঝে না। যদুর মা এক বাড়িতে খাটে, কাজে গিয়ে তাড়াতাড়ি ফিরতে পারে।
তবু তার কথা তুলে কুটিল বাঁকা চোখে চেয়ে প্রায় সে জানতে চায় কি এমন কাজ শৈল করে, তার কেন ফিরতে দেরি হয়। রেশন আনার পয়সা নেই। বিন্দের মার পরামর্শে মাখন নিজেই তাকে মাইনের 2 টাকা আগাম চেয়ে আনতে বলে। শৈল টাকা এনে দিলে সেই আবার বলে, চাউন মাত্রই টাকা দেয়, বাবুর লগে খুব খাতির না। কাজ খোঁজার নামে বেরিয়ে গিয়ে আচমকা মাখন ফিরে আসে। তাড়াতাড়ি ফিরে আইলা? আইলাম। কেন, অসুবিধা হয়েছে নাকি তোর? একদিন মাখন একটু উৎসাহের সঙ্গে কাজের খোঁজে যায়, তো 3 দিন আবার ঘর ছেড়ে বেরোবার নাম করে না। শৈল জানতে পারে সে কাজে গেলে মাখন বেরোয়, কিন্তু এদিক ওদিক ঘোরাফেরা করে। কাজ সেরে তার ঘরে ফেরার সময় ফিরে আসে। শৈল অনুযোগ দিলে, কাজের খোঁজে না গিয়ে ঘরে বসে থাকার জন্য ঝগড়া করলে মাখন রেগে আগুন হয়ে ওঠে। বলে, কেন, তাকে ঘর থেকে তাড়াবার এত আগ্রহ কেন? কাজে গিয়ে কার সাথে কি বজ্জাতি করে কে জানে। মাখন মাঝে মাঝেই বলে, তুই আরো টাকা পাস, কথায় লুকাই রাখছস ক আমারে। প্রচণ্ড ঝগড়া বেঁধে যায়। মাখন ধাক্কা দিয়ে দিয়ে শৈলকে ফেলে দেয়। শৈল বসে বসে চোখে আঁচল দিয়ে কাঁদে। বিন্দের মা কুটিল হিসেবি চোখে কলহ লক্ষ্য করে যায়। বউ আর বাচ্চা দুজনের কান্না অসহ্য ঠেকায় বাচ্চাটার গালে একটা চড় বসিয়ে মাখন বেরিয়ে যায়। বিন্দের মা এসে কাছে বসে গভীর সহানুভূতির সঙ্গে বলে, কি পাষণ্ড বজ্জাত মানুষ মাগো, এমন করে ধাক্কা দিয়ে ফেলে দিলে, এইটুকু বাচ্চার গালে অত জোরে চড় বসালে। তোকেও বলি বাছা, কেন এত সহ্য করিস? যত সইবি তত বাড় বাড়বে। আমি হলে বাপু কক্ষণে খেয়ে দিয়ে দিতাম। নিজে তুই রোজগার করিস, তোর ভাবনা কি? শৈল চোখ মুছতে মুছতে বলে, আমি কামে যামু। বিন্দের মা খুশি হয়ে বলে, তাই যা, আমি তোকে ঘর ঠিক করে দেব। শৈল কাজে যাবার আগেই মাখন ফিরে আসে। কিভাবে কোথা থেকে বিড়ি জোগাড় করে এনেছে সেই জানে। গোমড়া মুখে বসে জ্বলন্ত বিড়িটা টেনে শেষ করেই আরেকটা বিড়ি ধরায়। শৈল কাজে গেলে বিন্দের মা মাখনের কাছে গভীর আফসোস জানিয়ে বলে, এ হলো কলিকাল, কি করবে বলো? এদিকে তোমার কাজ নেই, ওদিকে ছুঁড়ি পেয়েছে পয়সা কামানোর সোয়াদ। শুধু বাসন মাজার পয়সায় কি মন উঠবে ওর? তোমার সাধ্যি আছে কি ওকে ঠেকিয়ে রাখবে? আজ বাদে কাল দেখবে কার সাথে ভেগেছে। মাখন রেগে বলে, খুন কইরা ফেলুম। বিন্দের মা মুখ বেঁকিয়ে ভেঙচি দিয়ে বলে, খুন কইরা ফেলুম? আরে আমার বেটা রে, অতই সস্তা যদি হতো তবে কোটি কোটি মেয়ে মানুষ খুন হয়ে যেত। বোকা হাবা কথাকার। এটা বুঝি তোর সেই পাড়া গাঁ পেয়েছিস, খুশি হলেই যা খুশি করবি। এ হলো বাবা খাস কলকাতা শহর, কোথায় তলিয়ে যাবে মানুষের ভিড়ে, এ জীবনে আর খোঁজ পাবি ভেবেছিস? গুম খেয়ে রক্তবর্ণ চোখ মেলে মাখন বসে থাকে। নিজের অসহায় নিরুপায় অবস্থাটা সে মর্মে মর্মে অনুভব করছে টের পেতে বিন্দের মার বাকি থাকে না। সে গুজ গাছ ফিসফাস করে মাখনকে বোঝাতে থাকে সংসারের হালচাল, নিয়ম নীতি। তার মতে খুব সোজা নীতি,
মাখনের মতো অবস্থায় যে পড়েছে তার কাছে অতি সুবুদ্ধ। পয়সা রোজগার করতে বেরিয়েছে যে মেয়ে ছেলে, বাসন মাজা ছাড়াও অন্য উপায়ে বাড়তি রোজগার সে করবেই করবে। শ্রী ভগবানেরও সাধ্য নেই তাকে ঠেকিয়ে রাখে। এভাবে চললে দুদিন বাদে শৈল তাকে ছেড়ে যাবেই, তার কোনো অন্যথা নেই। তার চেয়ে শৈল হাতে থাকে আর বাড়তি রোজগারও হয়, সেটা ভোগও করতে পারে মাখন, এ ব্যবস্থা কি ভালো নয় সব দিক দিয়ে? মাখন চুপচাপ শুনে যায়, কিচ্ছু বলে না। তার মুখ আর চোখের চাউনি দেখে বিন্দের মাই হঠাৎ একসময় থেমে যায়। কে জানে কি রকম মতিগতি এইসব গোয়ার রাগী মানুষদের। রাগ সামলাতে না পেরে হাতের কাছে পেয়ে তাকেই হয়তো মেরে বসবে। শৈল এদিকে রেহাই পাওয়ার উপায় খোঁজে। যেমন তেমন উপায় নয়, সদ উপায়, যাতে মাথা বিগড়ানো মানুষটার হাত থেকে সে রেহাই পাবে, অথচ সন্দেহের জ্বালায় জ্বললেও মানুষটার মধ্যে সেটা আগুনের মতো দাউ দাউ করে জ্বলে উঠবার কোনো কারণ ঘটবে না। কোনো ভদ্র পরিবারে খাওয়া পরা দিনরাত্রির কাজ পেলেই সবচেয়ে ভালো হয়। শৈল এরকম কাজ খোঁজে, কিন্তু কোলে তার ছেলে, তাকে কেউ ওভাবে রাখতে চায় না। তিনতলা বাড়ির ফর্সা মোটা গিন্নি বলে, ছেলে না থাকলে আমি তোকে তো রাখতাম, ছেলের ঝঞ্ঝাটকে পোয়াবে বাবা। আমারে রাখেন, পোলারে দিদিমার কাছে থুইয়া আসুম। বেশ, তবে পয়লা থেকে কাজে লাগিস। বাচ্চাটাকে ছেড়ে থাকতে মরে যাবে শৈল, কিন্তু উপায় কি? মাখনের মাথা খারাপ হয়ে গেছে, ওর সঙ্গে আর বাস করা যায় না। শৈলর মা প্রথমেই এই দিকেই ঝিয়ের কাজ আরম্ভ করেছিল, কলে কাজ পেয়ে এখন উঠে গেছে। কলের কাজে উপায় বেশি। তার কাছে ছেলেকে রেখে এলে মাঝে মধ্যে শুধু গিয়ে দেখে আসা চলবে, কিন্তু উপায় কি? মাস কাবারের আর মাত্র কটা দিন বাকি। সেদিন ঠিকই কাজ সেরে ঘরে ফিরে দেখে তাদের কাঁথা কানি হাঁড়ি কড়াই ওপাশের চালার ছোট্ট একটি ঘরে সরানো হয়েছে। এই নিচু চালার খুদে খুদে ঘরগুলো বিন্দের মা ভাড়া দেয়। ওই দিকের একটা ছোট্ট ঘরখানা খালি ছিল, সেখানেই সব জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে। বিন্দের মা এক গাল হেসে বলে, তোর কপাল ফিরেছিল, আমার ছেলে তোর মিনসেকে একটা কাজ জুটিয়ে দিয়েছে। মাখন ঘরে ছিল না। সকালবেলা বিন্দের সঙ্গে কারখানার কাজে ভর্তি হয়ে গেছে। শৈলর মুখে হাসি ফোটে না। কাজ পেয়েছে, নিজে খেটে রোজগার করবে, কিন্তু মতিগতি কি বদলাবে মানুষটার? মেজাজ কি নরম হবে? সারা দিন বাইরে থাকবে মাখন। সন্দেহের বিষে আরো সে জর্জরিত হবে না? এ পোড়া শহরে এসে কপাল তার পুড়েছে চিরদিনের জন্য। বিন্দের মা বলে, সুদিন এসেছে রে, আয় তেল দিয়ে চুল বেঁধে দি তোর। চুল বাইন্ধা কাম নাই, ঘরের ভাড়া নিবা কত? যা দিবি তাই নেব, তোরা কি আমার পর? কি করে হঠাৎ তারা এত বেশি আপন হয়ে গেল বিন্দের মার, শৈল বুঝতে পারে না। বুঝেই বা কি হবে, আর মোটে কটা দিন সে এখানে থাকবে। বিকেলে শ্রান্ত মাখন ফিরে আসে।
লঙ্কা দিয়ে জল দেওয়া ভাত খায়। কথাবার্তা বিশেষ বলে না। শৈলও চুপ করে থাকে। খানিক পরে মাখন ব্যঙ্গের সুরে জিজ্ঞেস করে, মহারানী কিছু জিগান না যে? কি জিগামু? মাখন গুম হয়ে থাকে। বিন্দের মা মাখনকে আড়ালে ডেকে বলে, আমি তো বাপু পারলাম না, তুমি বলে দাও। চুলে একটু তেল দিই, সাবান টাবান মেখে একটু সাফ সুরুত হোক। মাখন মাথা নেড়ে ঘরে এসে ঢোকে। পরদিন খুব সকালে কাজে বেরোবার আগেই বিন্দের দোকান থেকে তেল আর সাবান এনে দিয়ে মাখন চোখ পাকিয়ে বলে, চুলে তেল দিবি, সাবান মাইখা পরিষ্কার থাকবি। ভূত সাইজা থাকলে ভালো হইবে না কইলাম। শৈল চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। ব্যাপারটা কি কত শুনি? ব্যাপার আবার কি? ব্যাপার কিছু নাই। কাজে লেগেই অদ্ভুতভাবে বদলে গিয়েছে মাখন। মেজাজ বদলায়নি, বরং আরো রুক্ষ হয়েছে। কথায় কথায় চটে উঠে গালিগালাজ করে, মারতে আসে। যতক্ষণ ঘরে থাকে গুম খেয়ে থাকে। মাঝে মাঝে তীব্র বিদ্বেষের দৃষ্টিতে শৈলর দিকে তাকায়, কিন্তু সন্দেহ করে না, একেবারেই না। ছুটির দিন এক বাড়িতে গুল দিয়ে ফিরে আসতে অনেক বেলা হলো। মাখন কিন্তু একবারও জিজ্ঞাসাও করল না তার এত দেরি কেন। এক অজানা আতঙ্কে শৈলর বুক কেঁপে ওঠে। এ ঘরে উঠে আসার দিন চারেক পরে একদিন সন্ধ্যার পর বিন্দের মা মাখনকে ডেকে বলে, এই কাপড়খানা পরিয়ে পাঠিয়ে দাও। দিনের বেলা দেখে গেছে, পছন্দ হয়েছে। এই নাও তোমার ভাগের টাকা। মাখন এক মুহূর্ত চুপ করে থেকে বলে, আইজ যাইব না, হাঙ্গামা করব। আর কিছু না থাক, মেয়া ছেলার তেজ আছে 16 আনা। আর কয়েকদিন যাক, বুঝাইয়া রাজি করুন। বিন্দের মা বলে, মরণ, এর আবার বোঝানোর আছে কি? 2টা গোলমাল করলে 2 ঘা লাগিয়ে দিবি। তুমি বুঝবা না, বড় তেজ। মাসের শেষ তারিখ। পরদিন শৈল নতুন কাজে লাগবে। ভোরে উঠেই ছেলেকে মার কাছে রেখে আসতে হবে। ফর্সা মোটা গিন্নিকে বলা আছে প্রথম দিনটা কাজে লাগতে দেরি হবে। রাত্রে শৈল ভাবে, আজ রাত্রেই মাখনকে জানাবে না একেবারে সকালে জানিয়েই বিদায় নেবে। এখন জানালে যদি হাঙ্গামা করে। মাখন হঠাৎ জিজ্ঞাসা করে, এপাস ওপাস করছো যে, ঘুম আসে না? না। মাখন খানিক চুপ করে থাকে। তারপর শৈলকে ডেকে বলে, কাইল আমরা অন্য ঘরে উইঠা যামু। কেন? এখানে থাকুম না। বিন্দের মা বড় পাজি বজ্জাত মানুষ। যতই তার পক্ষ টানুক আর তাকে সুখী করার জন্য ব্যস্ত হয়ে নানা পরামর্শ দিক, শৈলর কি আর জানতে বাকি ছিল যে বিন্দের মা একটা পাজি বজ্জাত মানুষ। তার সঙ্গে হঠাৎ মাখনের খাতির জমতে দেখে আর তাকে তেল সাবান মাখিয়ে ভালো কাপড় পরাবার ঝোঁক চাপাতে দেখে এটাও শৈল আঁচ করেছিল যে তাকে ফাঁসাবার একটা চক্রান্ত চলছে তলে তলে। কিন্তু মাখনের দিকটা সে বুঝে উঠতে পারছিল না কোনো মতেই। বিন্দের মার খারাপ মতলব থাক,
মাখন নিশ্চয়ই জেনে বুঝে তার মতলবে সায় দেয়নি। বিন্দের মা নিশ্চয়ই তাকে ভুলিয়ে ফাঁদে ফেলেছে, নইলে তাকে মিথ্যা সন্দেহ করেই যে মানুষটার এত জ্বালা, সে কখনো জেনে শুনে বিন্দের মার বজ্জাতিতে সায় দিতে পারে? মাখনের কথা শুনে ভয় ভাবনার একটা পাহাড় শৈলর বুক থেকে যেন নেমে যায়। হালকা হয়ে যায় তার দেহ মন। সে ভাবে মাখন তবে ধরে ফেলেছে বিন্দের মার আসল মতলব। আর মাখন ভাবে ভাগ্যে শৈল টের পায়নি। মরিয়া হয়ে বিন্দের মার পরামর্শে কি কাণ্ডটাই করতে যাচ্ছিল। ভাগ্যে বিগড়ানো মাথাটা তার ঠিক হতে আরম্ভ করেছিল একটা কাজ পেয়েই, 10 জনের সঙ্গে খাটতে শুরু করেই। শৈল বলে, কাল থেইকা আমি খাওয়া পরার কামে লাগুম, রাত দিন ওইখানেই থাকুম। কেন? সন্দেহ করবা, এত কথা বলবা, তোমার লগে থাকুম না। মাখন খানিক ভেবে চিনতে বললে, হ ঠিক কইছস, আমার মাথাটা বিগড়াইয়া গেছিল, কেন এমন হইল কিছু বুঝলাম না, আর সন্দেহ করুম না। করবা না? না, তরে ছুঁইয়া কইলাম। সুতরাং শৈলর আর ফর্সা মোটা গিন্নির বাড়িতে কাজ নেওয়া হয় না। অন্য পাড়ায় একটা ঘর নিয়ে 2 বাড়িতে ঠিকে কাজ করে। সকালে রান্না হয় না, রাত্রে জল ঢালা ভাত খেয়ে মাখন কলে খাটতে যায়। মাখনের বিগড়ানো মাথাটা কিসে যে সারল সে নিজেও বোঝে না, আর শৈলও বোঝে না। আর রাজি হয়ে গিয়েও মাখনের মাথাটা যে কেন বিগড়ে গেল এটা বোঝে না বিন্দে আর বিন্দের মা। না বুঝলেও নেমোখারাম বজ্জাতটাকে কাজ জুটিয়ে দেওয়ার জন্য মায়ে পোয়ে তারা আফসোস করে। শুনছিলেন সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কলমে গল্প সংঘাত। গল্প পাঠে আমি রিয়া। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানান। ভালো লাগলে একটি লাইক, আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরিচিত সকল মানুষের সাথে গল্প একান্তে শেয়ার করে পাশে থাকবেন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।